সুপ্রভাত ছোট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমরা সবাই মিলে বেড়াতে যাব। বেড়াতে কে না ভালোবাসি? তোমরাও নিশ্চয়ই বেড়াতে ভালোবাসো, আমিও খুব বেড়াতে ভালোবাসি। তো চলো সবাই মিলে আজকে ভারতবর্ষের বেশ কিছু জায়গা ঘুরবো। এই ঘোরার আগে জানতে হবে এই বেড়ানোর জায়গাগুলো মোটামুটি দুভাগে আমরা ভাগ করতে পারি। এক হচ্ছে প্রাকৃতিক যে পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমরা বেড়াতে যাই। আর একটা জিনিস দেখতে আমরা বেড়াতে যাই, সেটা হলো স্থাপত্য। তো স্থাপত্য কি? চতুর্থ শ্রেণীর 155, 156, 157 পৃষ্ঠায় এগুলো বেশ ভালো করে দেওয়া আছে। তো যারা চতুর্থ শ্রেণীতে পড়ো তারা ওই 155, 156 এবং 157 নাম্বার পৃষ্ঠাটা খুলে ফেলো এবং তাতে দেখতে থাকো। তো ওই চতুর্থ শ্রেণীর বইয়ে যে স্থাপত্যগুলো আছে, আমরা সেই স্থাপত্যগুলো আজকে বেড়াতে যাব। সঙ্গে আরও অতিরিক্ত কিছু স্থাপত্যও বেড়াতে যাব। তো স্থাপত্য কি? স্থাপত্য কি এ বলতে গেলে একজন স্থপতির নাম করতেই হয়। তিনি হলেন রোমান স্থপতি ভিট্রুভিয়াস। এই ভিট্রুভিয়াস ভদ্রলোক বললেন যে স্থাপত্য হতে গেলে তিনটি শর্ত লাগবে। তিনটি শর্ত: এক হচ্ছে দৃঢ়তা, অর্থাৎ বহুদিন থাকবে, মজবুত হতে হবে। দুই হচ্ছে যে ব্যবহারযোগ্যতা, অর্থাৎ সেই যে স্থাপত্যটা, সেই যে বিল্ডিংটা তৈরি করলাম, সেই যে একটা সুন্দর নতুন জিনিস তৈরি করলাম, নতুন জিনিস সৃষ্টি করলাম, সেটার ব্যবহার থাকতে হবে। অর্থাৎ সেটা যেন ব্যবহারযোগ্য হয় এবং সেটা যেন সাধারণ লোকও ব্যবহার করতে পারে, এমন হতে হবে। আর 3 নাম্বার হচ্ছে সৌন্দর্য। অর্থাৎ সৌন্দর্য অর্থাৎ কি? অর্থাৎ দেখতে সুন্দর হবে, সবাই বলবে বাহ কি সুন্দর জায়গা। আবার এই সৌন্দর্য আবার দু ধরনের হয়, সেটা হচ্ছে ছবি এবং ভাস্কর্য। অর্থাৎ তার মধ্যে ভাস্কর্য থাকতে হবে। এই ভাস্কর্য জিনিসটা কি? ভাস্কর্য জিনিসটা হচ্ছে খোদাই করে করা যেতে পারে অথবা ছাঁচে ফেলে করা যেতে পারে, কিন্তু 3টে মাত্রা থাকতে হবে, ত্রিমাত্রিক। অর্থাৎ ত্রিমাত্রিক ব্যাপারটা কি? তোমরা চতুর্থ শ্রেণীর গণিতে তোমরা পড়েছো যে 3টে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, 3টে জিনিস থাকতে হবে। তবে এরকম একটা সুন্দর শিল্পকলা তার গায়ে, সেই যে নতুন জিনিস তৈরি হলো তার গায়ে কিন্তু লেগে থাকবে। তাহলে একে বলে ভাস্কর্য। তাহলে আমরা ভাস্কর্য বুঝলাম এবং স্থাপত্য বুঝলাম। স্থাপত্য হচ্ছে যেগুলো এর মধ্যে 3টে গুণ থাকবে: দৃঢ়তা, ব্যবহারযোগ্যতা এবং সৌন্দর্য। আর এর সঙ্গে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে সৌধ। চতুর্থ শ্রেণীর বইয়ে আছে সৌধ। এই সৌধ জিনিসটা কি? যদি স্থাপত্য কারো স্মৃতিতে হয়, কারো স্মৃতির উদ্দেশ্যে এই স্থাপত্য তৈরি হয়, তাহলে সেটাকে বলে সৌধ। তাহলে এই কটা জিনিস আমরা মনে রাখবো। আর চলো তাহলে বেড়াতে যাই। তবে বেড়াতে যাওয়ার আগে আর একটা জিনিস আমরা খেয়াল রাখবো, সেটা হলো এই বিখ্যাত বিখ্যাত স্থাপত্যগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন কারণে নষ্ট হচ্ছে, প্রাকৃতিক কারণে নষ্ট হচ্ছে এবং মনুষ্য কারণে, অর্থাৎ আমরা তাকে নষ্ট করে ফেলছি বিভিন্নভাবে। পানের পিচ ফেলে, অর্থাৎ আঁচড় কেটে, এভাবে বিভিন্নভাবে আমরা কিন্তু নষ্ট করে দিচ্ছি। আমাদের দেখতে হবে যাতে আমরা কিন্তু যখন বেড়াতে যাব তখন কিন্তু এগুলোকে নষ্ট না করে ফেলি, আমরা আঁচড় না কাটি, আমরা কোনো কিছু দিয়ে না উস্কে দিই। এগুলো দেখতে হবে। এগুলো তো আমাদেরই সম্পত্তি, তাই না? তাহলে চলো এবার আর কথা না বাড়িয়ে এবারে যে জায়গাগুলো ঘোরার কথা সেগুলো ঘুরে ফেলি। প্রথমেই আমরা বেরিয়ে নেব আমাদের প্রিয় বিষ্ণুপুর। লাল মাটির রাঢ় অঞ্চলে অরণ্য সম্পদের মাঝে আমাদের বিষ্ণুপুর স্থাপত্যের দিক থেকেও মর্যাদার দাবি রাখে। 694 খ্রিস্টাব্দে, মানে আজ থেকে 1300 বছরেরও বেশি আগে, রাজস্থান থেকে আসা মল্ল রাজারা শাসন করতে শুরু করেন এই রাঢ় বাংলা। তাই এই অঞ্চলকে ডাকা হতো মল্লভূম, অর্থাৎ মল্ল রাজাদের ভূমি নামে। তাদের ধর্মীয় কার্যকলাপের আজকের দিনে কোনো মূল্য না থাকলেও তাদের তৈরি মন্দিরগুলি স্থাপত্যের বিচারে আজও গুরুত্বপূর্ণ। পাতলা টালির মতো ইট, চুনসুরকি ও চিটেগুড়ের গাঁথিনিযুক্ত স্থাপত্যগুলো আজও মর্যাদা নিয়ে বিরাজ করছে। আর তার দেওয়ালে ইঞ্চিতে ইঞ্চিতে শোভিত হচ্ছে টেরাকোটা শিল্প। মাটিকে ছাঁচে ফেলে পুড়িয়ে পাওয়া শক্ত ভাস্কর্যকেই টেরাকোটা বলে। রাসমঞ্চ, শ্যামরায়, জোরবাংলো ছাড়াও অনেক ছোট বড় মন্দির
এই টেরাকোটা শিল্পকে বছরের পর বছর বহন করে নিয়ে চলেছে। দু একটি জায়গাতে ল্যাটেরাইট পাথরে খোদাই করা ভাস্কর্যও দেখতে পাওয়া যায় বটে। তোমরাও সুযোগ সুবিধা হলে নিশ্চয়ই ঘরের কাছের বিষ্ণুপুর বেরিয়ে এসো। তবে ওই যে বলছিলাম, ভাস্কর্যগুলোর ওপর আঁচড় কেটো না, এগুলো এমনিতেই নষ্ট হয়ে যাচ্ছে। তার ওপর আমরা যদি নষ্ট করে দিই তাহলে এই ভাস্কর্যগুলো হারিয়ে যাবে চিরতরে। ইতিহাস হিসাবে এই স্থাপত্যগুলো বেঁচে থাক, বিশ্বের দরবারে মাথা উঁচু করে থাক আমাদের টেরাকোটার বিষ্ণুপুর। এবারে আমাদের গন্তব্য কোণার্ক সূর্য মন্দির। ওড়িশার পুরীর সমুদ্রের কথা তোমরা সবাই জানো, কেউ বা গিয়েও থাকতে পারো। এবারে আমাদের গন্তব্য পুরীর কাছেই কোণার্ক সূর্য মন্দির। ভারতের 7টি বিস্ময়ের একটি এই সূর্য মন্দির। মন্দিরটা যেন একটি বিশাল রথ, আর রথের দুপাশে রয়েছে 12 জোড়া অর্থাৎ 24টা চাকা, আর সামনে ছিল 7 জোড়া ঘোড়া। ছিল কেন বললাম, কারণ ঘোড়াগুলির সবকটি প্রায় নেই, একটি মাত্র কিছুটা টিকে রয়েছে। আর মন্দিরের প্রবেশ পথে রয়েছে 2টি সিংহ ও 2টি হাতি লড়াইরত অবস্থায়, আর নিচে পদদলিত হচ্ছে একটি করে মানুষ। এই সিংহ যদি শক্তির প্রকাশ হয় আর হাতি হয় সম্পদের, তাহলে শক্তি ও সম্পদের মাঝে পড়ে মানুষ যে চিরকাল নিষ্পেষিত হচ্ছে করুণভাবে, তারই যেন মূর্ত প্রতীক এই মূর্তি দুটি। আর এই চাকাগুলি, যে 12 জোড়া চাকার কথা আগে বললাম, এই চাকাগুলি কিন্তু সাধারণ চাকা নয়, চাকাগুলি এক একটি সূর্যঘড়ি। এগুলির সাহায্যে নির্ভুলভাবে সময় মাপা যায়। চাকাগুলিতে যে 8টি স্পোক দেখতে পাচ্ছ, দেখো গুনলে দেখতে পাওয়া যাবে 8টি স্পোক আছে এবং অনেকগুলি বল আছে। 60টি করে বল আছে। এই 60টি বল এবং 8টি স্পোকের সাহায্যে মিনিট এবং সেকেন্ডের হিসাব নির্ভুলভাবে করা যায় এই চাকাগুলির সাহায্যে। তবে আমাদের কাছে এই মন্দিরের গুরুত্ব হলো স্থাপত্য হিসাবে। এই মন্দিরের গায়ে প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে ভরা রয়েছে পাথরের ভাস্কর্য ও কারুকার্য। তবে বঙ্গোপসাগরের খুব কাছে হওয়ায় এই মন্দিরের বহুলাংশই কোনো এক সমুদ্রচ্ছ্বাসে ধ্বংস হয়ে গেছে বলে মনে করা হয়। এমনকি মন্দিরের যে মূল কাঠামো, মূল মন্দির, সে মূল মন্দিরটিও ধ্বংস হয়ে গেছে বলে মনে করা হয় ওই সমুদ্রচ্ছ্বাসেই। আর এখন যে বড় অংশটি আমরা দেখতে পাচ্ছি, বড় মন্দিরের অংশ আমরা দেখতে পাচ্ছি, সেটি আসল মন্দিরের নাট মন্দির হিসাবে মনে করা হয়। সমুদ্রের লবণাক্ত জল হাওয়ায় আজও এই স্থাপত্য ক্রমশ নষ্ট হচ্ছে। তবে যেটুকু আছে অপূর্ব স্থাপত্য শৈলী, অনন্য শিল্প সম্ভারে তা অনন্য। প্রায় 800 বছর আগেও ভারতীয় স্থপতীয় ভাস্করদের শিল্পদক্ষতা, নৈপুণ্যতা, সৃষ্টিশীলতা আমাদের আজও অবাক ও বিস্ময়ে মুগ্ধ করে। তবে তার চেয়েও বড় কথা, রাজা নৃসিংহদেব তাদের দিয়ে বিনা বেতনে, অর্থাৎ কোনো পারিশ্রমিক না দিয়ে, শুধু খাওয়া দাওয়া এবং থাকার বিনিময়ে তাদের 12 বছর ধরে খাটিয়ে এই স্থাপত্য তৈরি করিয়েছিলেন বলে ইতিহাস বলে। তাই এই স্থাপত্যের পাশে রাজা নৃসিংহদেবের নাম লেখা থাকলেও আসলে সেই শিল্পী মজুররাই এই মন্দিরের, এই স্থাপত্যের মূল কারিগর। তাই তাদের শিল্প বেঁচে থাকবে আমাদের মণিকোঠায়। তাহলে আজকে আমরা 2টি জায়গা ভ্রমণ করলাম, একটি তোমাদের বিষ্ণুপুর আর একটা আমাদের পাশের রাজ্য উড়িষ্যার কোণারকের সূর্য মন্দির।
আজকে এই দুটি জায়গা থেকে একটা কর্মপত্র তোমাদের দেব, সেটা বাড়ির জন্য থাকবে, তোমরা করে ফেলো। কর্মপত্রের প্রশ্নগুলো আমি এক এক করে পড়ে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। 1 নাম্বার প্রশ্ন, বিষ্ণুপুরকে মল্লভূম বলা হতো কেন? 2 নাম্বার প্রশ্ন, টেরাকোটা কি? 3 নাম্বার প্রশ্ন, বিষ্ণুপুর কোন জেলায় অবস্থিত? 4 নাম্বার প্রশ্ন, কোণারকের সূর্য মন্দির কোন রাজ্যে গেলে দেখতে পাবে? 5 নম্বর, কোণারকের সূর্য মন্দিরের গায়ে কটি চাকা দেখতে পাওয়া যায়? 6 নাম্বার, কোণারকের কাছে অবস্থিত সমুদ্রের নাম কি? প্রশ্নগুলো নিশ্চয়ই তোমরা লিখে ফেলেছো। তো অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর তোমরা বাড়িতে লিখে ফেলবে। আর আবার এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে এবং আরও নতুন কতকগুলো জায়গায় বেড়াতে যাবার জন্যে তোমাদের সাথে দেখা হবে আবার। ততক্ষণ পর্যন্ত টাটা, প্রত্যেকে ভালো থাকবে।